স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আইন চলে তার নিজস্ব গতিতে, প্রচলিত বচনের বাস্তব প্রয়োগ নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন ওঠে, দাবি ওঠে আইনকে নিজের গতিতে চলতে দেওয়ার, আবার প্রশ্ন ওঠে খোদ বিধান নিয়েও, বিচার বিভাগ নিয়েও আছে বিচার প্রার্থী অনেকের প্রশ্ন। এসব নিয়ে আজকের আলোচনায় মুখোমুখি আইনমন্ত্রী কথা বলতে আছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট আনিসুল হক। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটা যে সংসদে পাস হওয়া বৈদেশিক অনুদান রেগুলেশন যে বিল অ্যাক্ট, যে আইন, সেই আইনের সমালোচনা করছে টিআইবি সহ 18টি উন্নয়ন সংস্থা। যে সমালোচনাটি শেষ পর্যন্ত আমরা এইভাবে করতে পারি যে যারা শুধু বৈদেশিক অনুদান নিচ্ছে তারা যদি সরকারের কোনো প্রতিষ্ঠানে বা কারো সমালোচনা করে, কারো বিরুদ্ধে অবমাননাকর কথা বলে, তাদেরই কোনো বিচার করা যাওয়ার জন্য একটি আলাদা আইনের দরকার ছিল কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা এই যে বিদ্বেষপূর্ণ শব্দটিকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করবেন, কার বক্তব্য বিদ্বেষপূর্ণ, কার বক্তব্য বিদ্বেষপূর্ণ নয়। আমি প্রথমেই কয়েকটা কথা আমি একটু পরিষ্কার করতে চাই এই কারণে যে আমার মনে হয় যে এই আলোচনার মধ্যে এই যে বিতর্কের মধ্যে একটা জিনিস হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই আইনটা কেন হলো এবং এই আইনটা হওয়ার সময় কি কি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই ফরেন ডোনেশনস, আমার মনে হয় ফরেন ডোনেশনস যেই অর্ডিন্যান্স আগে ছিল সেইটা কিন্তু অনেক দিন পুরানা ছিল। এটাকে আজকের প্রেক্ষিতে, বর্তমান বিশ্বের অবস্থার প্রেক্ষিতে এটাকে একটা যুগোপযোগী আইন করার জন্য কিন্তু আমরা উদ্যোগ নিলাম। উদ্যোগ নেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই এইটা যখন আপনার ড্রাফটিং স্টেজে আছে তখন কিছু কিছু এনজিও স্টেক হোল্ডার্স তাদের সাথে আলাপ আলোচনা হলো। সেই আলাপ আলোচনায় যখন একটা ফরেন এনজিওস, ইনগো ওদেরকে বলে, ইন্টারন্যাশনাল এনজিওস, তারাও তাদের আপত্তি তুললেন যে আমরা একটু আলাপ করতে চাই এটা সম্বন্ধে। এবং আমি তাদের সাথে বসেছি এবং এই কি বলে এই আইনের যে উদ্যোক্তা সেটা হচ্ছেন আপনার ক্যাবিনেট ডিভিশন থেকে, কারণ এটা এনজিও ব্যুরো হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিসের আন্ডারে। তো সেই ক্ষেত্রে আপনার তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। এইগুলি আপনার বিশদভাবে আলাপ আলোচনা হয়েছে। এগুলি আলাপ আলোচনা হওয়ার পরে যখন আইনটা কি বলে আপনার সংসদে উপস্থাপন করা হলো, তখন এইটা কি বলে এই স্ট্যান্ডিং কমিটি ফর ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যেটা, সেইখানে গেল ফর রিপোর্ট। রাইট। এবং সেইখানেও যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে সকল এনজিওদের সেইখানে আপনার ডাকা হলো তাদের অভিমত নেওয়ার জন্য। এবং সেইখানে আরেকটা বিষয় যেটা দেখা গেল সেটা হচ্ছে এই যে সেই সময় বোধহয় টিআইবি যে এক্সিকিউটিভ ডাইরেক্টর ইফতেখারুজ্জামান সাহেব পার্লামেন্টের ব্যাপারে একটা অত্যন্ত অবমাননাকর কথা বলেছিলেন। তো সেইখানেও তখন ওইখানেও তাকে বলা হলো যে দেখেন, পার্লামেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন। এই পার্লামেন্ট একটা ইনস্টিটিউশন, এটাকে আপনার আপনি এই ধরনের বক্তব্য কেন দিয়েছেন? হ্যাঁ, বিব্রতকর বক্তব্য বা এই ইনস্টিটিউশনটাকে এরকম ভাবে বক্তব্য দেওয়াটা ঠিক হয় না। আমরা মানে স্ট্যান্ডিং কমিটির সভাপতি জনাব সুরঞ্জিত সেনগুপ্ত অত্যন্ত নম্রভাবে উনি এটা বললেন যে দেখেন এটা কর। কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে যে কি বলেন এই এক্সিকিউটিভ ডাইরেক্টর সাহেব উনি এই ব্যাপারে ওনার বক্তব্য, যদিও সেই বক্তব্যের কোনো নাই, সত্যতা নাই, যদিও সেই বক্তব্য অত্যন্ত এই ধরনের বক্তব্য তার সতর্ক থাকে না, কিন্তু টিআইবির পক্ষ থেকে এটা তো আসলে ইফতেখারুজ্জামান সাহেবের ব্যক্তিগত বক্তব্য বলা হয়েছে এবং তিনিও দুঃখ প্রকাশ করেছেন আসলে নানা। না, আমি আপনাকে একটা কথা বলি। টিআইবি যখন আপনি কোনো প্রতিষ্ঠানের, আপনি যদি ধরেন বা আমি, এখন যদি আমরা কোনো বক্তব্য দেই, এটা কিন্তু আমাকে যদি বলে না এটা আনিসুল হক সাহেব ব্যক্তিগত বলেছেন, আইনমন্ত্রী বলেন নাই, এইটার অবকাশ কিন্তু নাই। সেই জন্যই আমাকে যখন আমি বক্তব্য দিব আমাকে অত্যন্ত সাবধানে বক্তব্য দিতে হবে। তো সেইটাও হলো। তো এই সব কথার শেষে আমি যেটা বলতে চাই যে
যে আইনটা করা হয়েছে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে, মেবি দে হ্যাভ এই বিধানের ব্যাপারে দে হ্যাভ নট এগ্রিড, কিন্তু আজকের প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, দেখেন অ্যান্টি মানি লন্ডারিং আইন করা হয়েছে। আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, যেটা সারা পৃথিবীতে এখন উদ্দেশ্য, সেটা হচ্ছে জঙ্গিবাদের অর্থায়ন, এটা বন্ধ করার জন্য, ঠিক আছে একটা। আচ্ছা, এখন এই যে প্রভিশনের কথা বলছেন, এটা বলছেন ওনারা ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমার কথা হচ্ছে যে সেইভাবে যদি আপনি বক্তব্য না দেন, এই বক্তব্য যদি না দেন বিদ্বেষমূলক, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ওয়েলকাম, কিন্তু যদি আপনি বিদ্বেষমূলক জাস্ট আপনার রাগ ঝাল ইয়ে করার জন্য বা কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর একটা, আমি শেষ করি, কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর একটা একটা পারপাস সার্ভ করার জন্য যদি আপনি বক্তব্য দিয়ে একটা দেশের সরকারকে বা দেশকে হেয় করার চেষ্টা করেন, সেখানে কি সরকারের একটা চাবিকাঠি থাকার দরকার? অবশ্যই চাবিকাঠি থাকা দরকার, কিন্তু আমি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট আনিসুল হকের কাছে জানতে চাইবো যে যদি কোনো নিদান আমার থাকে ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধিতে, যদি আমার আইন অলরেডি থাকে, তখন আমার আলাদা আইন করা দরকার আছে কিনা? আমি তো এমনিতেই কারো বিরুদ্ধে কোনো মানহানিমূলক কথা বলতে পারবো না। কিন্তু কথা হচ্ছে যে এইটা যেটা, এটা হচ্ছে স্পেসিফিক। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, মানে আপনি তো আমাকে আইনের সব আমি আবারও তো বলছি যে আমি আইন মন্ত্রী, এখন আমি তো আর বেআইনি কথা বলতে পারবো না। আপনি আইন মন্ত্রী না থাকতেও বেআইনি কথা বলতে বলেন না, আমি আইনের কথা বলতে হবে। দেখেন এই যে পেনাল কোডে যে প্রভিশনটা আছে, এই প্রভিশনটা আপনার অল এনকম্পাসিং না। তার কারণ হচ্ছে যে 19th সেঞ্চুরিতে পেনাল কোডটা হয়েছে, এখন সেই সময় কিন্তু এই এনজিও ছিল না, সেই সময় কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে যে এরকম একটা ব্যবস্থা নিতে হবে সেরকম ছিল না। আজকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দে হ্যাভ প্রলিফারেটেড, তারা অনেক অংশে হয়ে গেছে এই এনজিও গুলিকে রেগুলেট করার জন্য। এবং এইটা আমার কথা হচ্ছে, এটা কিন্তু নিয়ে আমার ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে ইটস এ স্টর্ম ইন এ টিকআপ। এটার প্রয়োজন না, আপনারা নিয়ম নীতি মাফিক চলেন, কেউ আপনাদের ডিস্টার্ব নিয়ম মাফিক চলেন এবং সরকারকে উল্টোপাল্টা কিছু বলেন না। নো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, বাই দ্য ওয়ে কনস্ট্রাকটিভ। আমি ভুল করলে আপনি বলবেন এটা ভুল, আমি কি তার সেই জন্য আপনাকে জেলে নিব? নো উই উইল নট। সরকার তো, কিন্তু আপনি যদি যেই কাজটা আমি করি না, সরকার এরকম ভুল করেছে এরকম কোনো উদাহরণ কি আপনার মনে পড়ে? না অফ কোর্স যেটা আমরা অনেক ক্ষেত্রে আমরা কি করি না যে এই কাজটা ঠিক আছে, এই কাজটা করব না, উই হ্যাভ চেঞ্জড আওয়ার ডিসিশন। দ্যাট ভেরি চেঞ্জ ইজ অ্যাকসেপ্টিং দ্যাট উই হ্যাভ মেড মিস্টেকস, উই আর হিউম্যানস। আচ্ছা, ওকে, আপনার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কথা বলছিলেন। আমি এই মুহূর্তের একটি খুব আলোচিত ঘটনার মধ্যে আসি যে সিলেটে নৃশংসভাবে যে খাদিজাকে কুপিয়ে আহত করা হয়েছে, খাদিজা বেঁচে আছে, সেটা আমাদের সবার জন্য একটি খুব ভালো খবর, কিন্তু তার মামলাটি দ্রুত বিচার আইনে নেয়ার কথা উঠেছে। আমরা দেখেছি যে দ্রুত বিচার আইনে আমরা অনেক সময়, আমার কথা হচ্ছে দ্রুত বিচার আইনের নেওয়ার কথা উঠারও দরকার নাই, দ্রুত বিচার আইনে নেওয়ার কথারও দরকার নাই। আমার সাথে আমি আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমাকে এই প্রশ্নটা করার জন্য। এই ঘটনা যেদিন হয়েছে তারপরের দিন আমি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসেছি, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে ইনভেস্টিগেশনটা যথারীতিভাবে যত তাড়াতাড়ি পারা যায় সেইভাবে সম্পন্ন করার পর যেই মুহূর্তে এটা কোর্টে যাবে সেই মুহূর্তে এটা দ্রুত বিচার আদালতে ট্রান্সফার হবে এবং সেই মুহূর্তে প্রত্যেক দিন এই বিচার হয়ে আমরা তাড়াতাড়ি শেষ করব। এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি এই কথা বলে দিই, এর আগে দুইটা শিশু হত্যা মামলা রাজন এবং রাজীব, সেই আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময় করেছি এবং এই মামলাটাও আমরা ইনশাআল্লাহ সবচেয়ে দ্রুত সময় শেষ করব। কিন্তু অ্যাডভোকেট আনিসুল হক, আপনি কোন মামলাটা দ্রুত বিচার আইনে বিচার করবেন, কোনটা বিচার করবেন না, সেই পিক এন্ড চুজটা আপনি কিসের ভিত্তিতে করছেন? নো পিক এন্ড চুজ না, এই যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2000 যেটা, সেটার মধ্যে কিন্তু বলা আছে এক কথা জনগুরুত্বপূর্ণ। আজকে এইটা কেন জনগুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে দুটো কারণে। তার কারণ প্রথম সেটা হচ্ছে এই যে দেখেন এই রকম ক্রাইম কিন্তু প্রশ্রয় দেওয়া যায় না। যদি এইগুলির বিচার দেরি হয়
তাহলে কিন্তু বিচারহীনতা বা বিচারের প্রতি মানুষের যে আস্থা সেটা কমে যাবে। তো সেই জন্য আমরা চাই এটা দ্রুততম সময়ে এটাকে শেষ করে বিচারের বাণী যাতে নিভৃতে না কান্দে, বিচার মানুষ যেন দেখতে পারে দ্যাট জাস্টিস হ্যাজ নট অনলি বি ডান বাট ইট হ্যাজ বিন সিন টু বি ডান। সেটা এই ক্রাইটেরিয়নের প্রশ্নে আমি আবার একটু নির্বাচন কমিশনের দিকে আসি। আপনি নির্বাচন কমিশনকে নির্বাচিত করার ক্ষেত্রে যে সার্চ কমিটি করার কথা ভাবছেন, সেটি কোন ক্রাইটেরিয়ায় একটি সার্চ কমিটি গঠিত হতে পারবে? আমি আপনাকে বলি, জি, এই বাংলাদেশের সংবিধানে বলা আছে যে নির্বাচন কমিশন সিলেক্ট করার জন্য একটা আইন থাকবে। আইন যতক্ষণ না থাকবে ততক্ষণ মহামান্য রাষ্ট্রপতি এটা ইয়েভাবে করতে পারেন, তার তিনি একটা পদ্ধতি বলে দিবেন সেইভাবে। এখন আপনারা দেখেছেন যে এই 2007-2008 সালে আপনার এইভাবেই কিন্তু এই সার্চ কমিটির মাধ্যমেই কিন্তু ইলেকশন কমিশন গঠন করা হয়। 2008 সালের ডিসেম্বরের 29 তারিখের যে ইলেকশন সেটা কিন্তু তারা করে দিয়েছেন, সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। ডিসেম্বর এইটা গেল 2014 সালের 5ই জানুয়ারির যে ইলেকশন আছে, সেই ইলেকশন কিন্তু এই তারপরে যে সার্চ কমিটি দ্বারা গঠিত যে তারা কিন্তু সুষ্ঠুভাবেই করে দিতে পারতেন, সুষ্ঠুভাবেই করছিলেন। কিন্তু এই বিএনপি জামাত গ্রুপ তারা তাদের ইচ্ছা পূরণ না হওয়ার কারণে যেই সন্ত্রাস, যেই আগুন সন্ত্রাস শুরু করলো, সেই আগুন সন্ত্রাসে যারা ভোট দিতে গেছে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বিতাড়িত করে দিয়েছে। আপনারাই ছবি দেখিয়েছেন টেলিভিশন। তো সেই কারণে তবুও এবং বিএনপি শেষ পর্যন্ত স্বীকার করেছে তারা সেই নির্বাচনে না যাওয়াটা তাদের ভুল হয়েছে। সেইভাবেই বক্তব্য তারা দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এই সার্চ কমিটির দ্বারা তো নির্বাচনগুলি সুষ্ঠুভাবেই হয়েছে। আজকে এই আইনটা যখন নাই, একটা উপায় তো, এবং কারা এই সার্চ কমিটির কারা, একজন এই সার্চ কমিটির চেয়ারম্যান হচ্ছেন একজন আপিল বিভাগের বিচারপতি। তো সেই ক্ষেত্রে এইটা সম্বন্ধে তো সন্দেহ রাখা উচিত না। কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে আপনি যেটি বললেন সেটি কি একটু খণ্ডিত চিত্র মনে হয় কিনা? আপনি যেমন আমরা ছবি দেখেছি যে নির্বাচন কেন্দ্রে গেলে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে বা ভয় দেখানো হয়েছে, নির্বাচন কমিশনের চোখের সামনেই তো 4টা বাজে ভোট শেষ হওয়ার কথা, তার 1.5 ঘন্টা আগে ভোট শেষ হয়ে গেছে, মানুষ গিয়ে ভোট দিতে পারেনি, আমরা সরাসরি দেখিয়েছি, সেগুলিও তো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। ব্যাপারটা হচ্ছে, শোনেন আমি আপনাকে একটা কথা বলি, এবং সেই জন্য মানুষের আস্থা তো, আমার কথা হচ্ছে যে আস্থা মানুষের আছে, নাহলে মানুষ ভোট দিতে যাইতো কেন? ভোট দিতে যায় নাই তো মানুষ ভোট দিতে গেছে। এইটা নিয়ে এখন মানে আমি যদি সর্বশেষ ইউনিয়ন পরিষদ উপজেলা ধরি, আমার কথা হচ্ছে এই যে ইয়েতে আপনার এই যে ব্রেক্সিটের উপরে যে আপনার ইয়ে হলো, ভোট হলো, ভোটাভুটি, কত পার্সেন্ট ভোট দিয়েছে? এখন আপনি বলেন ওইখানকার নির্বাচন কমিশন ভোট দিতে চায় না তো। শোনেন, যেই জন্য অস্ট্রেলিয়ায় আইন আছে যে আপনি যদি ভোট দিতে না যান তাহলে আপনাকে ফাইন করা হবে, জরিমানা হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন ভোট দিতে যদি কেউ না যায় তার মানে ইলেকশন কমিশন খারাপ, এটা ঠিক না। অনেক সময় ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হয়। এখানে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করেছিল, ফিয়ার ফ্যাক্টরে কিন্তু অ্যাডভোকেট আনিসুল হক, আমরা একটা বিরতি চলে যাচ্ছে। আমি শুধু আপনার কাছে জানতে চাই যে আপনার স্ট্যান্ডার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচন সর্বশেষগুলি এবং আমরা যে জাতীয় সংসদের নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলি আপনার স্ট্যান্ডার্ডে পাস করেছে কিনা? আপনি আমার কনস্টিটিউয়েন্সিতে চলেন, বাংলাদেশের নির্বাচনগুলি আপনার স্ট্যান্ডার্ডে পাস করেছে কিনা? মানুষ যদি বলে, শোনেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডে এর থেকে বেটার ইউনিয়ন পরিষদের ইলেকশন কখনো হয় না। আপনি দেখেন, ইতিহাস দেখেন, এর চেয়ে বেটার সবচেয়ে পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে ইউনিয়ন পরিষদ। এবং এই যে গত লাস্ট ইউনিয়ন পরিষদ ইলেকশন যেটা হলো, আমি শুধু আইনমন্ত্রী হওয়ার কারণে বলছি না, আমার তো বয়স 60 বছর হয়েছে, আমি তো দেখেছি যে ইউনিয়ন পরিষদ ইলেকশনে এই ইলেকশনটা আপনি কোনো মতেই সেটা ওই আগের যেগুলি হয়েছে তার থেকে খারাপ বলতে পারবেন না।
আপনি বলতে পারছেন না সেটি আমি মেনে নিলাম, আমি বলতে পারবো কিনা সেটা না, আলাদা কথা। পারবেন না, কারণ আমি তো ফ্যাক্টসের উপরেও কথা বলছি। আমরা একটা বিরতি নিচ্ছি অ্যাডভোকেট আনিসুল হক। বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো সেটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা বা আদালতের মাধ্যমে বিচার ব্যবস্থার জন্য হানিকর কিনা এই প্রশ্নটি প্রায় উঠছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ আছে তারা বারবার বলছেন আইনের উপর আস্থা রাখার স্বার্থে যাবতীয় বিচার বহির্ভূত হত্যা নিয়ে আইন বিভাগের বা আইন মন্ত্রণালয়ের ইডিওলজিক্যাল স্ট্যান্ডটা কি একটু আপনি বলবেন কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আনিসুল হক, আপনার কাছে যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আইন বিভাগের আদর্শগত অবস্থান জানতে চাইছিলাম আপনার কাছে, তখন একজন দর্শকের মতামত আপনার কাছে একটু পড়ে শোনাতে চাই। যে মনিরুল ইসলাম, তিনি বলছেন যে তনু মার্ডারের কি হবে সেটি আপনি ভাবছেন কিনা। আফসানা, নিতু, আরো অনেকগুলি নাম অন্য দর্শক। আমি তো বললাম যে দেখেন, এই সব চাঞ্চল্যকর হত্যা, প্রথম আমি ওনার প্রশ্নটার জবাব দিই। হ্যাঁ, চাঞ্চল্যকর হত্যার ব্যাপারে যেটা আমরা মনে করি যে যেটার বিচারটা তাড়াতাড়ি হওয়া উচিত, তার কারণ হচ্ছে আমরা এই মেসেজটা পৌঁছাতে চাই যে বিচার হয়, সুষ্ঠু বিচার হয় এবং তড়িৎ বিচার হওয়ার সম্ভাবনা আছে যদি চেষ্টা করা হয় সেই জিনিসটা। তো সেটার বিচার হবে। কিন্তু দেখেন, আমার মন্ত্রণালয় কিন্তু প্রসিকিউশন দিয়ে বিচার বিভাগে তাদের কন্ট্রিবিউশন রাখে, কিন্তু ইনভেস্টিগেশন তো আমার কাজ না। ইনভেস্টিগেশন বা তদন্তটা আমার কাজ না। যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি বিচার আদালতে এই মামলা নিয়ে যেতে পারি। তো আমার কথা হচ্ছে যে আদালত তদন্ত শেষ হওয়ার পরে, এবং আমি তদন্ত কর্মকর্তাদের সাথে একমত যে অনেক সময় অনেক বাধা আসে আসল ক্রিমিনালকে ধরার জন্য। তো এই বাধা পেরিয়ে কিন্তু তাদেরকে এই তদন্তটা করতে হয়। তাদের কাজটা কিন্তু খুব একটা সহজ না। তো সেই কারণে তদন্ত কর্মকর্তা যেই মুহূর্তে তদন্ত প্রতিবেদন আদালতে পাঠাবেন, আপনারা দেখবেন যে মামলা অ্যাডভোকেট আনিসুল হক, আমাদেরকে যে প্রশ্নের সম্মুখীন সবচেয়ে বেশি হতে যাচ্ছে সেটা হচ্ছে সাগর রুনি হত্যাকাণ্ডের যে তদন্ত কার্যক্রম এতদিনে শেষ হয়নি। আপনি আইন বা আমরা এটি বিচারের জন্য যেটি তৈরি হয়নি সেটি আপনি আসলে কিভাবে দেখেন? কারণ কি হতে পারে আসলে? আমার কথা হচ্ছে যে দেখেন, আমি এটা নিয়ে আলাপ করেছি, এটা ইট রিমেইনস এ মিস্ট্রি। তারাও কিন্তু যারা তদন্ত করছেন তারাও কিন্তু এটার কুল কিনারা করতে পারছেন না। এখন ধরেন জিনিসটা হচ্ছে যে এ দোষ করেছে, এখন সেটা যদি তদন্ত কর্মকর্তারা যে দোষ করেছে তাকে ঠিক বের করতে না পারে, বীর ঘাড়ে এই দোষ চাপানোর তো উচিত না। তো সেইটাকে সুষ্ঠু তদন্তের খাতিরে সময় যদি লাগে, একটু সময় আমার মনে হয় দেওয়া উচিত। আপনার কাছে কি মনে হচ্ছে সময়টা মানে 2012 সালের ঘটনা, আমরা 4 বছরের বেশি? এটা নিশ্চয়ই এটা দুঃখজনক যে এখন পর্যন্ত এটা হচ্ছে না, কিন্তু এই কারণেই কিন্তু সময়টা লাগছে। সময়টা আপনি কি মনে করছেন? কিন্তু এরকম তো অনেক হয়েছে, দেখেন অনেক মামলা পৃথিবীতে হয়েছে যেটা 20 বছর পরে আর আসল জিনিসটা বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে সময় দেওয়া হোক। শুধু এইটুকু আমার মনে হয় যে শ্রোতা যারা দেখছেন, যারা তাদের জানা উচিত সেটা হচ্ছে এই যে তদন্ত বন্ধ হয়ে নেই, তদন্ত চলছে। 2016 সালকে মামলা জট নিরসনের বছরের ঘোষণা দিয়েছিলেন মাননীয় প্রধান বিচারপতি। মামলা জট নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে 2016 সালে? আর 2 মাসের মতো হাতে আছে আমাদের, আমরা মামলা জট থেকে মুক্তি পেয়েছি কিনা আসলে, বা আমরা মামলার জট থেকে মুক্তি পাওয়াটা এত তাড়াতাড়ি সহজ না। 30 লক্ষ মামলা এরকম ভাবে শেষ করা সম্ভব, রাইট? তা এক হাতের তুড়িতে এরকম শেষ করে দিব। কিন্তু কথা হচ্ছে যে মামলা জট থেকে বেরিয়ে আসার জন্য যেই সব কিছু পদক্ষেপ নেওয়া উচিত সেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি আপনাকে বলি, সিভিল কেসেস একটা আইন আমরা যেখানে দেখলাম যে দেখেন আর্থিক পিকিউনিয়ারি যে জুরিসডিকশন যেটা বলে, সেইটা আপনার দেখা গেল যে নিম্ন আদালতে 2 লাখ 5 লাখ সম্পত্তির ব্যাপার, 2 লাখ 5 লাখ টাকার মামলা নিম্ন আদালতের আর্থিক এখতিয়ার। এখন যেই জমি ধরেন এটা হচ্ছে, এটার ভ্যালু হয়ে গেছে 15 লাখ, 2 লাখ 3 লাখের কোনো জমি নাই, আপিল আদালতে এইরকম
তখন আমরা একটা আইন করলাম, অ্যামেন্ডমেন্ট করলাম, আইনটা অ্যামেন্ডমেন্ট করে আর্থিক এখতিয়ারটা একটু বাড়িয়ে দিলাম, পিকিউনিয়ারি জুরিসডিকশন। এইটা বাড়ানোর পরে আবার সুপ্রিম কোর্ট থেকে বলল যে সুপ্রিম কোর্টের সব মামলা এখন ডিস্ট্রিক্ট কোর্টে চলে যাচ্ছে, তো সেহেতু এইটা এতটা বাড়ানোটা ঠিক হয় না। আমিও মনে করলাম যে অভিজ্ঞ জায়গায়, সেই জন্য আমি ওনাদের বক্তব্য শ্রবণ করেছি এবং ওনারা যেটা বলেছেন আমি সেটা অনুধাবন করেছি, এবং সেইখানে আমরা আবার একটু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। তো সিভিল কেসে এটা করা হয়েছে। তারপরে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, আরেকটা জিনিস যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ধরেন অনেক মামলা কিন্তু আপোষযোগ্য। আচ্ছা, মানে অনেক 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 ধারা আছে যেগুলি আপোষযোগ্য। এখন এই আপোষযোগ্য মামলাগুলি কিন্তু বহুদিন যাবৎ কোর্টে রয়ে গেছে। বিজ্ঞ বিচারক বৃন্দ যদি বলেন যে দুই পার্টিকে যে এটা আপোষযোগ্য, আপনারা বাইরে গিয়ে আপোষ করে আসেন, তাহলে হয় কি একটা জুডিশিয়াল স্যাংশন হয়, যারা আপোষ করবে তারা একটা নির্ভরতা পায় যে আদালত আমাদেরকে বলেছে বাইরে গিয়ে আপোষ করার। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলি মানে এইসব প্র্যাকটিস কে আমরা চেষ্টা করছি যে এটা নামিয়ে আনা। বিচার আদালতে এই মুহূর্তে কতগুলি মামলা পেন্ডিং রয়েছে আপনার কাছে? দেখেন, এটা কি কোনো হিসাব? হ্যাঁ, 28 লক্ষ থেকে 30 লক্ষের মধ্যে হচ্ছে ফিগারটা। আচ্ছা, এখন অনেক জায়গায় কমে এসছে, যেখানে আমি প্রসিকিউশনের মাধ্যমে যেটা করছি সেটা হচ্ছে আমি সবগুলি 61টা ডিস্ট্রিক্টে, আমি 3টা ডিস্ট্রিক্ট বাদ দিচ্ছি, পার্বত্য চট্টগ্রামে 61টা ডিস্ট্রিক্টে আমি একটা ছবি করেছি, যে একটা পিকচার আমি পাচ্ছি যে কে কোথায় কোন রকম মামলা বেশি হয়েছে, সেইগুলিকে অ্যাড্রেস করার জন্য কি করা যায়। এইভাবে ধরেন নারী ও শিশু নির্যাতন মামলা, ড্রাগ কেস, এইগুলি। এখন আপনার ড্রাগ কেসের মধ্যে 15 বোতল ফেন্সিডিলের জন্য হয়তো এক মহিলার উনি আসতেছে কোর্টে, আসে আর যায়, এইরকম অবস্থা। তো সেইগুলি কুইক ট্রায়ালের মধ্যে গিয়ে নিষ্পত্তি একটা করা, ডিসপোজ অফ করার একটা চেষ্টা করছি যে এটাকে প্রয়োগ করা। একটি বিষয় যে আমরা খুব বেশি শুনছি যে বিচার বিভাগ আমাদের নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়া সত্ত্বেও শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের কারণে, যেহেতু আইন মন্ত্রণালয় বদলি, তারপর চাকরির অন্যান্য বিষয়গুলি নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের বিচার আদালত খুব বেশি স্বাধীন হতে পারছে না। আপনি এই বক্তব্যের সাথে আমি একমত না। দেখেন, এর আগে যখন হতো সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয় থেকেই বদলির ব্যাপারগুলি ডিসিশন নিয়ে পাঠিয়ে দিত। আর্টিকেল 116 অফ দি কনস্টিটিউশন অত্যন্ত ক্লিয়ারলি বলা হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতি তাদের সাথে পরামর্শ করে ডিসিশন নেবেন তিনি। এখন কিন্তু 85-90% টাইম আপনার এই মাননীয় সুপ্রিম কোর্ট যেই সুপারিশ পাঠান সেই সুপারিশ কিন্তু গ্রহণ করা হয়। এখন অফকোর্স একটা দুইটার ব্যাপারে, একটা দুটো ব্যাপারে আপনার এমন হতে পারে যেখানে মত পার্থক্য থাকতে পারে, তখন আমরা রিকনসিডার, সামটাইমস উই প্রিভেল, সামটাইমস দে প্রিভেল, কিন্তু আমার সময় আমি বলতে পারি মোস্ট অফ দ্য টাইম দে প্রিভেল। আচ্ছা, মানে তাদের বক্তব্যই, মানে সুপ্রিম কোর্টের বক্তব্যই সবচেয়ে বেশি। আর মানে বদলি, পদায়ন, সব জায়গার ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে তাদের মতামতই সবচেয়ে বেশি। আচ্ছা, আমরা একটা বিরতি নিচ্ছি, অ্যাডভোকেট আনিসুল হক। বিরতির পর ফিরে এসে যেটি হচ্ছে যে সংসদের হাতে যে অপসারণ ক্ষমতা দেয়া হলো যে সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষেত্রে, সেইটির ক্ষেত্রে একটি আইন করার কথা ছিল এবং সেই আইনটির মাধ্যমে সেটি নির্ধারিত হওয়ার কথা ছিল যে সেই ইমপিচমেন্টের প্রক্রিয়াটা কিরকম হবে, তার ব্যাপারে আমরা একটু আপনার কাছে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি যেটি বিরতির আগে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে বিচারকদের অপসারণ ক্ষমতা হচ্ছে সংসদের হাতে, এর সাথে একটু যুক্ত করতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে হাইকোর্টের একটি বেঞ্চ এটিকে ইতিহাসের দুর্ঘটনা বলেছিলেন। সেই ক্ষেত্রে একটু আপনার মতামত এখন জানতে চাইবো যে এটি কোন অবস্থায় আছে, ইমপিচমেন্টের জন্য আইনটি করা হচ্ছে কিনা, বিধিবিধান প্রণয়নের কি অবস্থা? প্রথম কথাটা আমি বলে নেই, দ্য বেঞ্চমার্ক, এই মামলাটা কিন্তু এখন আপিল বিভাগে পেন্ডিং আছে। সো আমি কিন্তু বিশদ
যেহেতু এটা সাবজুডিস আমি কিন্তু বিশদ বলবো না, আমি শুধু ফ্যাকচুয়াল যেটা এখন কন্ট্রাডিক্ট করার কোনো অবকাশ নাই সেটা আমি বলবো। দেখেন, আপনার যখন 1972 সালে এই 4 নভেম্বর আমাদের সংবিধান প্রণীত হয়, তখন কিন্তু এই আইনটা এই সংবিধানে আর্টিকেল 96 এইভাবে ছিল যে সংবিধানের আপনার সংসদের অপসারণ রিমুভালের পাওয়ার ফর 2 রিজনস। এটা ওয়াইড না, কিন্তু এটা অত্যন্ত লিমিটেড। একটা হচ্ছে ফর গ্রোস প্রুভেন মিসকন্ডাক্ট, আরেকটা হচ্ছে ইনক্যাপাসিটি জন্য পার্লামেন্ট আপনার একজন বিচারপতিকে অপসারিত করতে পারে। এখন সেটাই চলছিল, এবং এই আইনটা যতদিন বলবৎ ছিল তখন পর্যন্ত কিন্তু কাউকে অপসারণ করা হয় নাই। এবং আরেকটা কথা এখানে যুক্ত করা উচিত যে পৃথিবীর যত সব গণতান্ত্রিক দেশ আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, এবং আমি মনে করি যে ইংল্যান্ডের কথাটা, ইউনাইটেড কিংডমের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। তার কারণ হচ্ছে আমার বিশ্বাস যে পৃথিবীতে যদি কোনো দেশের সত্যিকারভাবে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিসড হয়ে থাকে এবং ক্লোজ টু পারফেকশন এসে থাকে, দ্য ওয়েস্টমিনিস্টার সিস্টেম, সেটা কিন্তু ইউনাইটেড কিংডমে। তো সেইখানেও, তারপরে ইন্ডিয়াতে, আপনি ইউ নেম ইট, অল দি ডেমোক্রেটিক কান্ট্রিজ, ইভেন শ্রীলঙ্কা, এইভাবেই কিন্তু তাদের সংবিধানে এই ব্যবস্থাটা রেখেছে। 1977-78 সালে কি হলো, একটা সামরিক ফরমান দ্বারা এইটাকে সরিয়ে দিয়ে বলা হলো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এবং এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে ইয়েটা, এই আপনার আইডিয়াটা, এটা কোথা থেকে পাওয়া জানেন? 1958-এ আপনার আইয়ুব খানের সময় এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইনসার্টেড হয়। তো ঠিক সেই হুবহু ল্যাঙ্গুয়েজটাও এই ইনসার্ট করা হলো। সেই ক্ষেত্রে আমরা ষোড়শ সংশোধনী আনলাম। আনার পরে আপনার এটা সর্বসম্মতিক্রমে পার্লামেন্টে পাশ হলো। এটাকে চ্যালেঞ্জ করা হলো, বলা হলো ইনকনসিস্টেন্ট উইথ দি কনস্টিটিউশন। শোনেন, আমার একটাই কথা, এই সংবিধানে প্রথমেই যেটা ছিল এবং এইটা যেইভাবে ছিল, একটা দাড়ি কমা পর্যন্ত চেঞ্জ করা হয় না, সেটা যে কিভাবে হঠাৎ ইনকনসিস্টেন্ট হয়ে গেল আমার এটা বোধগম্য হয় না। ঠিক আছে, আই এম নট গোয়িং ইনটু দি আর্গুমেন্ট। তার কারণ হচ্ছে আপিল বিভাগে এটা এখন পেন্ডিং। যখন এটা হলো, এই যে 1972 সাল থেকে শুরু করে এরপরে যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিন্তু কোনো নিয়ম টিয়ম রুলস টুলস কিচ্ছু ওনারা করেন নাই। ঠিক আছে, এই ষোড়শ সংশোধনীর পরে আমি কিন্তু বলেছিলাম যে আমি একটা আইন করে দিব, সো দ্যাট ইট ইজ নট আরবিট্রারি। রাইট। এবং আরেকটা কথা বলি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে না নিয়ে আরবিট্রারিলি কিন্তু অনেক অত্যন্ত সম্মানিত বিচারপতিদেরকে জাস্ট বিকজ সামরিক সরকার তাদেরকে পছন্দ করে না, তাদেরকে বিদায় দিয়ে দিয়েছিলেন, এবং অত্যন্ত আনসেরিমনিয়াসলি বিদায় দিয়েছিলেন। তো সেই সব আমি নামও বলতে পারি, বলবো না এখন। তো আইন করার কথা, আমি একটা আইন করে দিলাম, রাইট, আমি একটা আইনের ড্রাফট করলাম। এখন আমার বক্তব্য হচ্ছে, আইনের ড্রাফটে আপনার যদি কোনো আপত্তি থাকে, আপনার কাছে যদি আমি পাঠাই, আপনার সাথে আমি আলাপ আলোচনা, আপনি আমাকে আপনার মত দিতে পারেন, মত গ্রহণের জন্য কিন্তু আমি পাঠিয়েছিলাম। কিন্তু আমাকে 1 মাস পরে জানানো হলো যেটা এখন মত দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে এই একটা মামলা চলছে সাবজুডিস। আমাকে এসে আমাদের যে আইনজীবীরা, আপনি সুপ্রিম কোর্টের কথা বলছেন? ইয়েস। আচ্ছা, আমি পাঠিয়েছিলাম মাননীয় প্রধান বিচারপতির কাছে। জি, অফিশিয়ালি এবং আনঅফিশিয়ালি আমি দিয়েছিলাম। একবার আমি অফিশিয়ালি পাঠিয়েছি, এবং এটা ভদ্রচিত ব্যবহার যে আমি আইনমন্ত্রী হয়ে মাননীয় প্রধান বিচারপতির কাছে হাতে হাতে পৌঁছে দেওয়াটা, এবং আমি সেটাও করেছিলাম। তো কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনারা এটা জানালেন, ওনারা জানানোর পরে আমি মনে করলাম ওনারা জানিয়েছে যে এই মুহূর্তে এর ওপিনিয়ন দেওয়া যাবে না। আচ্ছা, এখন কি প্রেক্ষিত ছিল
প্রেক্ষিতে আইনটা করার এটাও ছিল যে আমাদের যারা আইনজীবী ছিলেন এই মামলা যখন হাইকোর্টে শুনানি হচ্ছে তখন কিন্তু তারা আমাকে এসে বলেছেন যে বহুবার এই স্পেশাল বেঞ্চ এই তিনজনের যে বেঞ্চ তারা উল্লেখ করেছে যে আপনারা আইনটা করেন না কেন। এবং একজন অ্যামিকাস কিউরি যিনি সংবিধানের প্রণেতা তিনি কিন্তু এইটা ৭২ সালে তিনি কিন্তু নিজেই এটা রেখেছিলেন। হ্যাঁ, ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, সেই তিনি তখন আর্গুমেন্ট করেছিলেন এবং তিনি তার আর্গুমেন্টে লিখিত আর্গুমেন্টে বলেছেন যে যদি আইন করা হয় যেরকম ইন্ডিয়ারটা একটা আইন আছে জাজেস এনকোয়ারিজ অ্যাক্ট, যদি আইন করা হয় তাহলে এটা ডেমোক্রেটিক। আমি আইনটা করে দিয়েছি, আইনটা করার পরে যা রেজাল্ট তা তো হয়েছে, এখন এটা আপিল বিভাগে আছে। আপিল বিভাগে আছে। আমি শুধু এই ব্যাপারে শুধু আরেকটু জানতে চাইবো যে বিচারকদের চাকুরির বিধি তৈরি করার ব্যাপারটা আপনার কাছে ছিল, নিয়োগ বিধিটা কি আগে এটা ফলো করা কিনা? We will go into that in the next phase. We will go into that. অনেকে বলছিলেন যে আগে নিয়োগ বিধি বা চাকুরি বিধি করা দরকার ছিল, মানে কোনটা আগে হবে না, কোনটা পরে হবে। প্রথম কথা হচ্ছে let us set the principles first. আগে তো প্রিন্সিপালটা এস্টাবলিশ করতে হবে। আমার মানে আগে আপনি কিভাবে আগে কিভাবে তাকে বাদ দেওয়া হবে সেটার আগে কিভাবে তাকে নেওয়া হবে সেটা রাইট করা দরকার। আমি সেই কারণে আপনি বোধহয় আইনটার কথা বলছেন, আমি বলছি সংবিধানের কথা। সংবিধানে নিয়োগের কথা তো আছে, নিয়োগের জন্য আইন করতে হবে, এটা নিয়োগ বিধি করতে পরের কথা। কিন্তু সংবিধানে নিয়োগের ব্যাপারে আছে। জি, এখন সংবিধানে অপসারণের ব্যাপারটা আনা হচ্ছে। অপসারণের ব্যাপারটা আপনি সংবিধান অনুযায়ী করতে চেয়েছি। তারপরে এইটার সাথে আইনটা করে ওটার সাথেও করব এমন তো বলি নাই কখনো, বরঞ্চ বলেছি উল্টোটা। এমন বলি নাই কখনো যে আইন করব না, সব সময় বলেছি এটার পরে ওটা কিন্তু আমি করব, এটার পরে আপনি ওইটাও করবেন। এখনো সেই পরিকল্পনা আমার আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আপনার কাছে যখন ফিরবো তখন একটি বিষয় জানতে চাইবো যে জামাত নিষিদ্ধের আইনের বিষয়ে সাবেক একজন অ্যাটর্নি জেনারেল বলেছেন কৌশলগত কারণে জামাত নিষিদ্ধ করা হচ্ছে না। আপনি এক সাক্ষাৎকারে বলেছেন আইসিটি অ্যাক্টে যেহেতু দলের বিচারের এখতিয়ার নেই এটি সংশোধনের উদ্যোগ নিয়েছেন আপনারা। এই আইনটার প্রকৃত অবস্থা কি আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আনিসুল হক, জানতে চাইছিলাম যে জামাতে ইসলামী নিষিদ্ধের বিষয়ে আপনি বলছিলেন যে যেহেতু আইসিটি অ্যাক্টে দলের বিচারের এখতিয়ার নেই সংশোধনের উদ্যোগ নিয়েছেন আপনারা। বারবারই কিন্তু একটা কথা বলেন আপনারা যে, আর আমি বারবারই এই একটা কথা দেখেন, প্রথম কথা কি জানেন, আমি আজকের কথার আমি যে বটম লাইনটা আমি একটু বলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটো জিনিসে বিশ্বাস করেন, একটা হচ্ছে গণতন্ত্র, আরেকটা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। এই দুটো হচ্ছে, উনি কিন্তু এখন রাজনীতিবিদান নাই, উনি কিন্তু শি হ্যাজ বিকাম আ স্টেটসম্যান। তার কারণ হচ্ছে এই দুটো ছাড়া উনি কিন্তু আর অন্য কিছু চিন্তা করেন। আপনারা বলেন যে জামাত নিষিদ্ধ, আমরা কিন্তু জামাত নিষিদ্ধ করার কোনো আইন আমরা করছি না। যেটা করছি সেটা হচ্ছে যে দুটো মামলায় এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যেটা, সেই ট্রাইব্যুনাল বলেছে যে 1971 সালের যে আমাদের স্বাধীনতার যুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় যেই সব অপরাধ হয়েছে তার সাথে জামাতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটার পরিপ্রেক্ষিতে আপনার একটা তদন্ত শুরু হয়েছে। তদন্ত যখন প্রায় শেষ, তখন জামাতকে যদি কাঠগড়ায় দাঁড় করাতে হয় তাহলে পরে এই যে আইসিটি অ্যাক্ট, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অফ 1973, এইটা আমি বলেছিলাম যে এই অ্যাক্টে কিন্তু জামাতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করার মতন নাই, বিধিবিধান নাই। কেন নাই আমি আপনাকে আরো বলে দিই। তার কারণ হচ্ছে যে 1972 সালের সংবিধানে পরিষ্কারভাবে লেখা ছিল যে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল বাংলাদেশে হতে পারবে না। তো যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতে পারবে না, অটোমেটিক্যালি জামাত বাদ পড়ে গেছিল, ব্যান্ড হয়ে গেছিল। এখন তাহলে 1973 সালে জুলাই মাসে এই যে আইসিটি অ্যাক্টটা হলো, সেখানে জামাতের সাজার কথা লেখার কোনো সুযোগ নাই, কারণ জামাত এক্সিস্ট করে না, নন এক্সিস্টেন্ট। আজকে যদি আপনি জামাতকে বিচার করতে যান তাহলে এখানে সাজার ব্যাপারটা এবং একটা রাজনৈতিক দলকে কিভাবে বিচার করবেন সেই সব
আইনের সাথে যুক্ত হতে হবে। Right. সেই আইনটা করার জন্যই অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। Right. এবং অ্যামেন্ডমেন্টটা খুব, আমি এখনো বলছি যে অ্যামেন্ডমেন্টটা মন্ত্রী পরিষদ সভায় যাবে এবং তারপর এটা হবে। আর আরেকটা মামলা, এটা কি একটু দেরি হচ্ছে না ইচ্ছা করে আপনারা একটু না দেখে শুনে ইচ্ছা করছেন? টিচ্ছা না, এটা হচ্ছে যে কিছু কিছু জরুরি জিনিস এই ডেভেলপমেন্টের ইয়ের মধ্যে, কিছু কিছু জরুরি আইন। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ইতো অবশ্যই কিন্তু এই যে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে যে 1975 সালের 15ই অগস্টের পরে তা আর 82 সালের এই যে মার্শাল ল পিরিয়ডগুলি, এই মার্শাল ল পিরিয়ডগুলির যে আইন ওগুলি সব অবৈধ করা হয়েছে। এই আইনগুলি কিন্তু নতুন আইনে রূপান্তর করতে হচ্ছে, বাংলায় করতে হচ্ছে। এইগুলি কিন্তু প্রত্যেকটাই ক্যাবিনেট অ্যাপ্রুভাল। ওকে, হ্যাঁ, প্রতিদিনই এটা অ্যাপ্রুভাল লাগছে, তো সেই জন্য লাইনটা একটু লম্বা। লাইনটা একটু লম্বা। আর ড্রাফটিং আরেকটা কথা হচ্ছে, জি। আরেকটা মামলা সেটা হচ্ছে ইলেকশন কমিশনের মামলা, কিন্তু অ্যাপেলেট ডিভিশনে জামাত নিষিদ্ধকরণ, মানে জামাতের নিবন্ধনটা হওয়া উচিত কি, এটা হাইকোর্ট ডিভিশনের একটা জাজমেন্ট হয়েছে যে নিবন্ধন বাতিল করা হোক। রাইট। সেটা অ্যাপেলেট ডিভিশনে পেন্ডিং আছে, সেটি একটু ব্যাপার। আমাদের দর্শকরা অনেক প্রশ্ন পাঠিয়েছেন আপনার কাছে, আমি নির্বাচিত কয়েকটির কথা আপনার কাছে একটু বলতেই চাই। একজন প্রশ্ন করেছেন যে অনেকগুলি মামলা আমরা জানি যে এরশাদ সাহেবের বিরুদ্ধে ছিল, এই মামলাগুলির কোন রকম কোনো মুভমেন্ট নাই, অথচ বেগম জিয়ার বিরুদ্ধে মামলাগুলি আমরা অনেক নড়াচড়া দেখতে পাচ্ছি। আপনার এলাকা থেকে প্রশ্ন করেছেন অনেকে, একজন বলছেন যে ইউনিয়ন, আপনার এলাকার একটি ইউনিয়ন নির্বাচনে আখাউড়া উপজেলার 4 আসনের একটি ইউনিয়ন নির্বাচন বাতিল হয়েছে, সেটা আপনি জানেন কিনা? সেটা আপনি জানেন কিনা? দুইটা ইয়ের কি বলে, আমার দুইটা ইউনিয়নের নির্বাচন আপনার চেয়ারম্যান নির্বাচন, অন্যগুলি না, মেম্বার না, ইউপি সদস্যের না, শুধু চেয়ারম্যান নির্বাচন দুইটা আখাউড়ার দুইটা ইউনিয়নের বাতিল হয়ে গেছে। নতুন ইলেকশন অক্টোবরের 31 তারিখ। কই আইনমন্ত্রী তো ক্ষমতা দেখায় নাই যে এটা বাতিল বন্ধ করে নাই, বলছে বাতিল হয়েছে। আমি বলছি আপনার লোক হয়তো হেরে গেছে, সেজন্য না, আমার লোক জিতেছিল, আমার লোক জিতেছিল। আচ্ছা, সেজন্য কথা হচ্ছে তারপরেও নির্বাচন দিয়েছে। আমি বলছি নিশ্চয়ই ইনশাআল্লাহ আবার জয়ী হব, আবার জয়ী হবেন। আর এরশাদ সাহেবের মামলাগুলির কথা বলছিলেন যে বেগম জিয়ার মতো মামলাগুলি ঘুমিয়ে আছে। এরশাদ সাহেবের মামলাও চলছে, যেগুলি মামলা এই যে রাডার কেস, এই সব মামলা চলছে। তো মানে এই মামলাগুলির মধ্যে কোন রকম কোন প্রভাব বিস্তার বা ওরকম কোনো কিছু, কোনো প্রভাব, কোনো মামলা বিস্তার ইনশাআল্লাহ করা হবে না। মুক্তিযুদ্ধ ইতিহাস বিকৃতিকরণ অপরাধের খসড়া আইন করা আছে, কিন্তু যে কোনো দেশের এই জাতীয় ইতিহাসের ভাষণ থাকতে পারে। অনেকেই বলছেন যে এই ধরনের আইন করা আসলে একটি কালো আইনে পরিণত হবে কিনা, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোনোভাবে? না, শোনেন, একটা দেশে কিছু কিছু স্বীকৃত সত্য আছে যেগুলি বিতর্কের ঊর্ধ্বে। আচ্ছা। এবং যেগুলিকে বিতর্কের ঊর্ধ্বে রাখা হচ্ছে না বলেই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের আইন করতে হচ্ছে। এবং কারা এই বিতর্কের ঊর্ধ্বে রাখছে না? যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তো এটাকে তো 40 বছর তাদেরকে এই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করানোর জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও তারা যখন প্রশ্ন করে যে 30 লাখ লোক মরে নাই, শহীদ হয় নাই, এটা অত্যন্ত অন্যায়। এই ব্যাপারে আইন করতেই হবে, এবং যে আইন আছে এটা ঠিক আছে। কিন্তু আপনি কি দেখেছেন যে এই আইনে যে কেউ থানায় মামলা করতে পারবে, ফলে আইনটি ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণের জন্য ব্যবহার করা হবে? একটা জিনিস কেন বোঝা হচ্ছে না যে মামলা হোক, বিচার তো হবে। কেউ তো বলছে না মামলা হওয়ার সঙ্গে সঙ্গে সাজা হবে, কিন্তু মামলা হলেই যে হয়রানি, আমরা তো সবাই আপনার মতো বড় লয়ার পাবো না। না, সে এই সব প্রভিশন আছে, কিন্তু মামলাটা এর মধ্যে এই হয়রানির ইয়ে হয় না। কিন্তু কথা হচ্ছে আজকে যেটা দুঃখের সেটা হচ্ছে এই যে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল স্বাধীন করার জন্য, 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছিল, এটাকে যদি বিতর্কের মধ্যে আনেন তাহলে পরে এইরকম আইন করতে হয়। সর্বশেষ প্রশ্ন আমাদের নিয়ে, আমাদের মিনিট খানেকের মতো সময় আছে। জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদনের পর সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া উঠেছিল, বলা হচ্ছিল যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইছেন আপনারা তাই চাইছেন? আমি তো কিছুক্ষণ আগে বলেছি, বটম লাইন হচ্ছে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত সুযোগ্য কন্যা। তিনি গণতন্ত্র এবং উন্নয়নে বিশ্বাস করেন, এবং গণতন্ত্র এবং উন্নয়নের জন্য যা যা করার দরকার ইনশাআল্লাহ বাংলাদেশে তাই করা হবে। কিন্তু কোনটি জনগুরুত্বপূর্ণ, কোনটি নয়, কোনটি সরকার সমালোচনা, কোনটি অপপ্রচার, এসব বিষয় নির্ধারণের ক্ষেত্রে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে কিনা? অবিচার না, এগুলি যতই ডিবেটেড হবে আপনি বলেন ততই কিন্তু পরিষ্কার হয়ে আসবে। যেরকম ধরেন এই যে আজকে দুর্নীতি দমন কমিশন আইন, এই আইনটা যখন 2007 সালে খুব প্রয়োগ করা হলো,
তখন কিন্তু এর প্রত্যেকটা ধারা এবং বিধি মালার প্রায় সবগুলি বিধি কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়ে আসছে, প্রত্যেকটাই কিন্তু এই ইন্টারপ্রিটেশন দ্বারা পরিষ্কার হয়ে আসছে। তো আজকে এই আইনগুলি করার পরে এইগুলি সব হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে, এগুলি হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাবে, এগুলি তারপর পরিষ্কার হয়ে আসবে। কিন্তু এই আইনগুলি প্রয়োজন। অ্যাডভোকেট আনিসুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। আশা করি ভবিষ্যতেও প্রশ্ন করার জন্য আপনাকে আমরা পাবো। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।